আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে থাকছে আপনাদের মাঝে নিশিবিল 7 নম্বর পর্ব। অধরার যখন জ্ঞান ফিরল, বাইরে তখনও ভোরের আলো ফোটেনি। ঘড়ির কাঁটা 3টের ঘরে, কাঁধটা ব্যথায় টনটন করছে, যেন কেউ হাতুড়ি দিয়ে পিটিয়েছে। সে কোনো মতে উঠে বসে নিজের অবিন্যস্ত পোশাক ঠিক করে নিল। আয়নায় নিজেকে দেখে শিউরে উঠল। মুখটা ফ্যাকাশে, চোখের নিচে কালি পড়েছে। বিছানায় বসে হাঁটুর উপর মুখ গুজে ভাবতে লাগলো অধরা। আজ রাতে যা ঘটল তা কোনো মানুষের কাজ হতে পারে না। যে এসেছিল সে আবির মতো দেখতে হলেও আবির ছিল না, অথবা আসল আবিরই হয়তো কোনো অশুভ শক্তির কবলে পড়ে এমন দানবে পরিণত হয়েছে। তবে একটা বিষয় পরিষ্কার, এই সত্তাটা আলো সহ্য করতে পারে না। লাইটের আলো তার কাছে আগুনের মতো, এইটাই তার দুর্বলতা। কিন্তু এই সামান্য সূত্র দিয়ে এত বড় রহস্য কিভাবে ভেদ করবে সে? ভাবতে ভাবতে শরীরটা অবশ হয়ে আসতে লাগলো। তীব্র মানসিক আর শারীরিক দখলে চোখ বুজে আসছে, একটু ঘুমানো দরকার। ভোরের আলো ফোটার আগেই সে বিছানায় শরীর এলিয়ে দিল এবং গভীর ঘুমে তলিয়ে গেল। সকালে ঘুম ভাঙার পর শরীরটা কিছুটা হালকা লাগলো, ব্যথাটা কমেছে। অধরা দ্রুত ফোন হাতে নিয়ে নিশিকে কল করলো। বেশ কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে ফোন রিসিভ হলো। নিশি, হ্যালো। ওপাশ থেকে নিশির কান্না জড়িত কণ্ঠ ভেসে এলো। অধরা, আমার দাদি আর নেই, আজ ভোরে উনি মারা গেছেন। অধরার বুকের ভিতরটা দক করে উঠল। সে আর কোনো কথা বলতে পারল না। ফোনটা হাত থেকে পায়ে পরেই যাচ্ছিল। সায়ন আর নিশি দাদির লাশের পাশে পাশাপাশি দাঁড়িয়ে আছে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, কান্নাকাটি আর শোকের আহাজারি। কিন্তু সায়নের মন পড়ে আছে অন্য কোথাও। সে বুঝতে পারছে দাদির এই হঠাৎ মৃত্যু স্বাভাবিক নয়। কাল রাতে নিশিবিল আর সেই অভিশপ্ত ঘটনার কথা বলার কারণেই হয়তো তাকে এমন করুণ পরিণতি বরণ করতে হলো। ওটা একটা সতর্ক বার্তা ছিল, মুখ খুললেই মৃত্যু। নিশি চোখের পানি মুছতে মুছতে ফিসফিস করে বলল, ভাইয়া এখন কি করবি? ওরা তো আমাদের পরিবারে পিছু ছাড়ছে না। সায়ন সোয়াল শক্ত করে বলল, এর শেষ দেখে ছাড়ব নিশি। এ রহস্য ভেদ করার একমাত্র চাবিকাঠি তোর বান্ধবী অধরা। ওর মাধ্যমেই ওই শক্তিটা আমাদের জগতে আসার রাস্তা খুঁজছে। নিশি শঙ্কিত হয়ে বলল, কিন্তু ভাইয়া, এতে অধরা আবার নতুন কোনো বিপদে পড়বে না তো? ওকে কি বলির ফাটা বানানো ঠিক হবে? ও অলরেডি বিপদে পড়ে আছে নিশি। ওকে বাঁচাতে হলে এই ঝুঁকিটা নিতেই হবে। তুই ভয় পাস না, আমি আছি তো। রাত গভীর। অধরা তার ঘরে চুপচাপ বসে আছে। আজ সে ঘরের সব বাতি জ্বালিয়ে রেখেছে। সে বুঝে গেছে আলোই তার একমাত্র ভ্রম। মাথার এক পাশ দপদপ করছে, ঠিকমতো ঘুম না হওয়ার কারণে। রাত বাড়ার সাথে সাথে তার শরীরের ভিতরে সেই কোষগুলো আবার মাথা ছাড়া দিয়ে উঠছে। সেই চেনা উত্তেজনা, সেই শরীর পোড়ানো তৃষ্ণা। কিন্তু অধরা আজ প্রতিজ্ঞাবদ্ধ। সে মনে মনে বলল, না, যতই কষ্ট হোক আমি আর হার মানব না। আমি ওই শয়তানের কাছে নিজেকে সঁপে দিব না। সে উঠে দাঁড়িয়ে ঘরের ভিতর পায়চারি করতে শুরু করলো। নিজেকে ব্যস্ত রাখতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে লাগলো। মনোযোগ অন্যদিকে সরানোর জন্য গান গাওয়ার চেষ্টা করলো। ঠিক সেই সময় জানালায় চটাস করে একটা শব্দ হলো। অধরা চমকে জানালার দিকে তাকালো। কাছের ওপর দিয়ে স্বচ্ছ আঠালো কিছু একটা গড়িয়ে পড়ছে, ঠিক লালার মতো। অধরা বুঝতে পারলো সে এসেছে, সেই মাকড়সা মানব বা নকল আবির। হঠাৎ অধরার মাথায় একটা চিন্তা বুদ্ধির মতো খেলে গেল। ঘরের আলো জ্বলছে ঠিকই, কিন্তু মেন সুইচ? বাড়ির মেন সুইচ বোর্ডটা নিচতলায় গ্যারেজের পাশে, যেখানে অন্ধকার থাকে। ওটা যদি আবির অফ করে দেয় তাহলে তো সে অন্ধকারে আটকা পড়বে, আর অন্ধকার মানেই বিপদ। এক মুহূর্ত দেরি না করে অধরার দরজা খুলে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। তাকে গ্যারেজের ওই জায়গাটার আলো জ্বালাতেই হবে, মেন সুইচ সুরক্ষিত রাখতে হবে। সিঁড়ি দিয়ে নেমে গ্যারেজের কাছে আসতেই সে সুইচ বোর্ডের দিকে হাত বাড়ালো, কিন্তু তার আঙ্গুল সুইচে ছোঁয়ার আগেই অন্ধকার থেকে লিকলিকে একটা সুর বেরিয়ে এসে তার ডান হাতটা পেঁচিয়ে ধরলো। সুরটার চাপ এত তীব্র যে মনে হলো হাড়গোড় গুঁড়ো হয়ে যাবে।
অধরা যন্ত্রণায় কুকিয়ে উঠল। সে বাঁ হাত দিয়ে সুরটা চালাতে গেল, কিন্তু চোখের পলকে আরেকটা সুর এসে তার বাঁ হাতটাও আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। অধরা নিজেকে চালানোর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু সেই দানবীয় শক্তির কাছে সে অসহায়। অন্ধকার থেকে আবিরের সেই পৈশাচিক ফিসফিসানি শোনা যাচ্ছে, আলো নিভিয়ে দাও অধরা, অন্ধকারে আসো। ঠিক সেই সময় গেটের কাছে ডিউটিতে থাকা দারোয়ান কোনো শব্দ শুনে টর্চ লাইট জেলে গ্যারেজের দিকে মারল। কে ওখানে? টর্চের তীব্র আলো সোজা গিয়ে পড়ল অধরা আর সেই অদৃশ্য সত্তার উপর। আলো পড়া মাত্রই সুরগুলো আগুনের চেকা লাগার মতো অধরাকে ছেড়ে দিয়ে সংকুচিত হয়ে গেল। অধরা চিটকে পড়ে গেল মেঝেতে, কিন্তু সে আর দেরি করল না। পড়ে থাকা অবস্থাতেই হাত বাড়িয়ে গ্যারেজের আলোর সুইচটা টিপে দিল। দপ করে জ্বলে উঠল গ্যারেজের টিউবলাইট। আলোর বন্যায় ভেসে গেল জায়গাটা, আর সেই আলোয় অধরা দেখল এক অবিশ্বাস্য দৃশ্য। গ্যারেজের কোনায় দাঁড়িয়ে আছে আবির, কিন্তু তার শরীরটা বিকৃত। আলো সহ্য করতে না পেরে তার শরীরটা কুকড়ে ছোট হয়ে যাচ্ছে, তার মুখটা গলে যাচ্ছে মোমের মতো। সে একটা অমানবিক চিৎকার করে মাকড়সার মতো দ্রুত গতিতে দেয়াল বেয়ে উঠে অন্ধকার পোকার দিকে পালিয়ে গেল। অধরা হাঁপাতে হাঁপাতে দেয়াল ধরে উঠে দাঁড়ালো। দারোয়ান দৌড়ে এলো। ম্যাম, আপনি ঠিক আছেন? কি ছিল ওটা? অধরা কোনো উত্তর দিতে পারল না। সে শুধু তাকিয়ে রইল সেই পোকাটার দিকে, যেখান দিয়ে তার প্রেমিক রূপী দানবটা পালিয়েছে। ঘরে ফিরে বিধ্বস্ত অধরা বিছানায় বসে হাঁপাতে লাগলো। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে অপরিচিত নাম্বার। অধরা দ্বিধা নিয়ে রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে একটা বরাট গম্ভীর স্বর ভেসে এলো। আমি সায়ন বলছি। অধরার বুকের দরপরানি কিছুটা কমলো। এই মুহূর্তে সায়নের কণ্ঠস্বর তার কাছে পরম আয়েসের মতো। জি বলুন। সায়ন সরাসরি কাজের কথা এলো। কাল আমার সাথে একটু দেখা করতে পারবেন? খুব জরুরি। অধরা এক মুহূর্ত না ভেবেই বলল, হ্যাঁ অবশ্যই, আমারও আপনার সাথে অনেক কথা আছে। কালকের ঘটনার পর অনেক কিছুই আপনাকে জানানো দরকার। আচ্ছা, আমারও কিছু পরিকল্পনা আছে। আজ তাহলে রাখছি, সাবধানে থাকবেন। ঠিক আছে। ফোনটা রেখে অধরা লম্বা একটা শ্বাস নিল। আজ রাতে ঘুমানো দরকার। শরীর আর মন দুটোই বিশ্রামের জন্য চিৎকার করছে। সে নিজেকে বোঝালো, আবিরের কথা ভাবা যাবে না। আবির এখন আর তার প্রেমিক নয়, সে এক অচেনা শত্রু। কিন্তু প্রশ্ন হলো, আবির কেন তাকেই বেছে নিল? তার তো কোনো বিশেষত্ব নেই। সে বিছানায় শুয়ে জোর করে চোখ বন্ধ করলো। ঘরের বাতিগুলো আজ জ্বলছে। এই আলোই এখন তার একমাত্র নিরাপত্তা। পরের দিন সকাল, শহরের এক নিরিবিলি কফি শপ। কোনায় একটা টেবিলে মুখোমুখি বসে আছে অধরা আর সায়ন। কফির মগ থেকে ধোঁয়া উঠছে, কিন্তু কেউ সেদিকে তাকাচ্ছে না। অধরা গত রাতের রোমহর্ষক অভিজ্ঞতার প্রতিটি বিবরণ সায়নকে দিল। আবিরের সেই মাকড়সা রূপ, আলোর প্রতি তার ভয়, সব। সায়ন গভীর মনোযোগ দিয়ে শুনল। তারপর চিন্তিত মুখে বলল, আলোর প্রতি দুর্বলতা, এটা একটা বড় ক্লু। আচ্ছা অধরা, আপনি কি আবিরের ব্যাপারে এমন কোনো অভ্যাসের কথা জানেন যেটা তখন গায়ে মাখেননি, কিন্তু এখন সন্দেহজনক মনে হচ্ছে? অধরা কপালে বাস পেলে ভাবতে লাগলো। স্মৃতির পাতা উল্টে আবিরের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করার চেষ্টা করলো। হঠাৎ তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। মনে পড়ছে। ও প্রায় একটা অদ্ভুত কথা বলতো। ও বলতো জঙ্গল ওর খুব প্রিয়, বিশেষ করে পাহাড়ি গুহা বা মাটির নিচের অন্ধকার কোনো জায়গায় থাকতে ওর খুব ভালো লাগতো। ও বলতো, গুহার নীরবতায় আমি নিজেকে খুঁজে পাই। তখন ভেবেছিলাম ও হয়তো একটু রোমান্টিক বা অ্যাডভেঞ্চার প্রিয়, কিন্তু এখন। সায়ন টেবিলের ওপর আঙ্গুল দিয়ে টোকা দিতে দিতে বলল, হিসাব মিলছে। আবির যেহেতু মাকড়সা মানব বা ওই জাতীয় কোনো সত্তা, তাই তার মধ্যে মাকড়সার স্বভাব থাকাটাই স্বাভাবিক। মাকড়সারা সাধারণত অন্ধকার, স্যাঁতসেঁতে পরিত্যক্ত জায়গা পছন্দ করে। গুহা বা মাটির গর্তে তাদের আদর্শ বাসস্থান। তার মানে আসল আবির বা ওই সত্তাটা নিশ্চয়ই এমন কোনো জায়গায় আস্থানা গেড়েছে। সায়ন সোজা হয়ে বসল, তার চোখে দৃঢ়তা। তাহলে ব্যাপারটা দাঁড়ালো, আবির আসলে কোনো গুহায় থাকে, আর সেই গুহাতেই হয়তোবা সব রহস্যের চাবিকাঠি লুকানো আছে।
আমাদের সেখানে যেতে হবে। অদরা মাথা নাড়ালো, কিন্তু মনে একটা খটকা রয়ে গেল। হ্যাঁ, তা ঠিক, কিন্তু একটা বিষয় কিছুতেই মিলছে না। আপনার ফুপুর সেই নিশির বিলের সাথে আবির কিভাবে কানেক্টেড, আর আবিরই বা ওই জায়গার সাথে যুক্ত হলো কিভাবে? ও তো শহরের ছেলে বলেই জানতাম। সায়ন দীর্ঘ শ্বাস ফেলল। এসব প্রশ্নের উত্তর এই শহরের চার দেয়ালে বসে পাওয়া যাবে না অদরা। আমাদের যেতে হবে সেই অভিশপ্ত নিশির বিলে। ওখানেই সবকিছু শুরু, হয়তো ওখানেই সবকিছুর শেষ। অদরা ধীর গলায় বলল, আমিও যাব আপনার সাথে, একা আপনাকে যেতে দিব না। সায়ন অদরার সাহসের প্রশংসা না করে পারল না। বেশ, তাহলে কাল সকালে আমরা রওনা হচ্ছি, প্রস্তুত থাকবেন। সেদিন রাতে অদরা খুব সাবধানে থাকলো। ঘরের সব বাতি জ্বালিয়ে মেন সুইচ চেক করে রাত পার করলো। মনে মনে নিজেকে প্রস্তুত করলো। পরের দিন ভোরবেলা শহরের বাস স্ট্যান্ডে ভিড় কম। কুয়াশাচ্ছন্ন সকালে সায়ন আর অদরা একটা ধীর পাল্লার বাসে উঠল। দুজন পাশাপাশি সিটে বসলো। বাস চলতে শুরু করলো। জানালা দিয়ে গাছপালা, ঘরবাড়ি সব পিছনে সরে যাচ্ছে। অদরা চুপচাপ বাইরে তাকিয়ে আছে। তার মনের ভেতর এক অজানা আশঙ্কা। সে জানে না তাদের ভাগ্যে কি লেখা আছে। নিশি বিল থেকে কি তারা আদৌ ফিরে আসতে পারবে? তার মা বাবা, নিশি, এদের সাথে কি আর দেখা হবে, নাকি তারাও হারিয়ে যাবে সেই 25 বছর আগের মতো? হঠাৎ সায়ন তার হাতের উপর নিজের হাত রাখলো। অদরা চমকে তাকালো। সায়ন কিছু বলল না, শুধু শক্ত করে তার হাতটা চেপে ধরলো। সেই স্পর্শে কোনো কামনা বাসনা ছিল না, ছিল এক অটুট ভরসা। যেন সায়ন বলতে চাইছে, ভয় নেই, আমি আছি, আমরা একসাথে লড়ব। অদরা সায়নের চোখের দিকে তাকিয়ে একটু হাসলো। এই অনিশ্চিত যাত্রায় এই হাতের স্পর্শটুকুই এখন তার একমাত্র সম্বল। এই পর্ব এখানে সমাপ্ত। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। আমাদের চ্যানেলের ভিডিও গল্পগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।